জাতীয় নির্বাচনকে ঘিরে তিনটি বড় রাজনৈতিক জোটের আত্মপ্রকাশের আভাস। তফসিল ঘোষণার তারিখ এগিয়ে এলেই চূড়ান্ত সিদ্ধান্ত। রাজধানীতে চিহ্নিত সন্ত্রাসী ধরতে যৌথ বাহিনীর অভিযান। মোহাম্মদপুরে ৩১ কিশোর গ্যাং সদস্য আটক। দ্রুতই পরিস্থিতির উন্নতির আশা উপদেষ্টা আসিফের। যেই পরিস্থিতি তৈরি হয়েছিল, জনমনে যে আতঙ্ক তৈরি হয়েছিল, সেটা খুব দ্রুত সেটা থেকে উত্তরণ করা সম্ভব হবে। রাজধানীর নয়াপল্টনে জামান টাওয়ারের আগুন ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণের। পুড়েছে চতুর্থ ও পঞ্চম তলা। এবং রোজায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি বিদ্যুৎ বিভাগের। আমদানি নির্ভরতা কমিয়ে নিজস্ব প্ল্যান্টগুলোর সক্ষমতা বাড়ানোর পরামর্শ। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন, আমি সুমাইয়া রাত্রি এবং আমি উজ্জ্বল হাফিজ। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় রাজধানীর নয়াপল্টনের জামান টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। নিয়ে ব্রিফ চলছে, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কয়টা পর্যন্ত চলবে? এটা তো টাইম বলা যাবে না, এটা তো আপনি কি সাংবাদিক? সাংবাদিক আপনি? তাহলে আপনি কেন প্রশ্ন করতেছেন? রাখো। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় রাজধানীর নয়াপল্টনের জামান টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। নিয়ে ব্রিফিং করছিল ফায়ার সার্ভিস, সরাসরি ছিলাম সেখানে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তিনটি বড় রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ হতে যাচ্ছে। এর মধ্যে একটি বিএনপির নেতৃত্বে সমমনা দলগুলোকে নিয়ে, আরেকটি জামায়াতের নেতৃত্বে বেশ কয়েকটি ইসলামী দল নিয়ে এবং অন্যটি ছাত্রদের গঠন করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের নেতৃত্বে। দলগুলোর মধ্যে কে কোন জোটে যাবে চলছে সেই হিসেব নিকেশ। তবে বিএনপি সহ সমমনা যে দলগুলো চীন সফরে যাচ্ছে তাদের দিকে চোখ রাখছেন সবাই। বিস্তারিত বেলায়েত হোসাইনের প্রতিবেদনে। বিএনপি জামায়াত রাজনীতির মাঠে একসময়ের চিরমিত্র দুটি দল। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদে জোটবদ্ধ নির্বাচন করে সরকার গঠন করেছিল তারা। এরপর ২০০৮-এর নির্বাচনে একসাথে বিরোধী দলে। তারপর থেকে টানা ১৭ বছর রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে একই মঞ্চ থেকে রাজনৈতিক কর্মসূচি দিয়ে আওয়ামী বিরোধী যুগপথ আন্দোলনে সঙ্গী ছিল দল দুটি। কিন্তু ৫ই আগস্টের পরিবর্তিত প্রেক্ষাপটে বদলে গেছে সবকিছু। রাজনীতির মাঠে মিত্র দুটি দলের মধ্যে এখন যোজন যোজন দূরত্ব। অন্যদিকে জুলাই বিপ্লবের কেন্দ্রে থাকা ছাত্র জনতার নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক শক্তি। সব মিলিয়ে এক ভিন্ন রাজনৈতিক সমীকরণের দিকে যাচ্ছে বাংলাদেশ। এই অবস্থায় আগামী নির্বাচনকে ঘিরে কে কোন জোটের দিকে ঝুঁকছে তা নিয়ে এখন ব্যাপক সরব রাজনীতির মাঠ। বিভিন্ন দলের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তিনটি বড় রাজনৈতিক জোটের উত্থান হবে। সমমনা দলগুলোকে নিয়ে কিছু আসন ভাগাভাগি করে নির্বাচন করবে বিএনপি। সেক্ষেত্রে বিএনপির সাথে চীন সফরে থাকা দলগুলোর সাথেই জোট হতে পারে বলে ধারণা অনেকের। অন্যদিকে জামায়াতের চেষ্টা সবগুলো ইসলামী দলকে একই ব্যালটে ঐক্যবদ্ধ করা। সেক্ষেত্রে ছাত্র জনতার নেতৃত্বে নতুন যে দল আসছে তারা বিএনপি বা জামায়াত কারো সাথেই আপাতত জোটবদ্ধ হচ্ছে না বলে জানা গেছে। তাদের নেতৃত্বে নতুন আরেকটি জোটের আত্মপ্রকাশ হচ্ছে। বিএনপি সমমনা প্রায় ৮-১০টা দলের নেতৃবৃন্দরা একসাথে চায়না যাচ্ছে, বেইজিংয়ে সফরে যাচ্ছে। এখন সেটাকে নিয়ে বেশ আপনার গসিপ আছে যে সেখানে তারা জোটের কোনো রাজনীতি করবেন কিনা, এবং বিএনপির এই জায়গাটা এখনও পরিষ্কার করে নাই। দ্বিতীয়ত আমরা দেখেছি যে জামাত সহ ইসলামী দলগুলোর ভিতরে একটা বোঝাপড়ার চেষ্টা করা হচ্ছে যে তারা একটা নতুন জোট অথবা বলয় তৈরি করতে পারছে কিনা। তৃতীয়ত হচ্ছে ছাত্রদের নেতৃত্বে নতুন কোনো জোট আসছে কিনা, অথবা যারা বাকি থাকবেন, যারা অন্য জোটে যাবে না, তারা কোনো জোট তৈরি করছে কিনা। এখানে যেটা আমরা ৪২টি রাজনৈতিক দল যারা যুগপৎ আন্দোলন করেছি, বিশেষ করে বিএনপি জামাত সহ, তাদের সাথে প্রত্যেকেরই মোটামুটি কিন্তু একটা বোঝাপড়া আছে। এখন ইকুয়েশনটা হচ্ছে যেহেতু একটা বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ মাঠে নাই, কাজে তাহলে এখন তো একটা মানে সরকার থাকলেও তার একটা শক্তিশালী অপোনেন্ট দরকার।
যদিও তারা বলছেন বিএনপির সাথে গিয়ে দু একটি আসন ভাগাভাগির রাজনীতি না করে শক্ত বিরোধী দলে থাকাটাও একটি কার্যকর সংসদের জন্য ইতিবাচক রাজনীতির ধারা তৈরি করবে। সংসদে যদি ফাংশনাল অপোজিশন না থাকে, বিএনপির মতো বড় দলকে যদি জবাবদিহিতার আওতায় আনা না যায়, তাহলে বিএনপি রাষ্ট্রকে যে সুশাসনের জন্য ওয়াদা করছে সেটা সে ডেলিভার করতে পারবে না। তো সেখানে এরকম আলোচনাও আছে যে বিএনপি সহ যারা আওয়ামী বিরোধী জোটে ছিলেন, বিএনপি এককভাবে নির্বাচন করবে, আর বিএনপি ছাড়া বাকিরা সবাই মিলে একটা বিরোধী দল হতে পারে কিনা সেই আলোচনাটাও চলছে। মানুষ ওই পুরানো রাজনীতি তো দেখেছে। এখন আমরাও যদি ধরেন ছোট দল হিসেবে আবার যদি বৃহৎ দলের সাথে জোট করে, অনেক কিন্তু হারিয়ে যায়, তার স্বকীয়তা থাকে না। সেক্ষেত্রে অনেকের সাথে আলাপ আলোচনা চলছে। আসন বা সিট নিয়ে সমঝোতার বিষয়ে কিন্তু এখন পর্যন্ত আলাপ আলোচনা হয় নাই। আমরা এই সময়ে গত 7-8 বছরের এই প্রতিকূল সময়ে রাজনীতি করে আজকের এই জায়গাটাতে আসছি। 2-3টা সিটের রাজনীতি করলে তো, সুবিধার রাজনীতি করলে তো এটা আওয়ামী লীগের আমলে সবচেয়ে আমরা বেনিফিটেড বেশি থাকবে। জোট নিয়ে জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, তফসিল ঘোষণা ঘনিয়ে আসলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তারা। তবে বিএনপি ক্ষমতায় এলে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোকে নিয়ে জাতীয় ঐক্যমতের সরকার হবে, এটি এখন পর্যন্ত চূড়ান্ত। নির্বাচন কমিশনের নিবন্ধন নাই, তারা আমাদের সঙ্গে যদি অংশগ্রহণ করে, আমাদের মার্কা নিয়েও তো অতীতে নির্বাচন করে নাই, দানের শেষ মার্কা নিয়ে নির্বাচন করে নাই, তো দানের শেষ মার্কা নিয়ে নির্বাচন করতে পারে, অথবা যাদের নিবন্ধন আছে তারা সেই মার্কা নিয়ে সেখানে ভোট করতে পারে। জোট যে হওয়া যাবে না তা তো কোনো বাধা নাই। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা সরাসরিভাবে যুগপৎ আন্দোলনে শরিক ছিল, তাদেরকে নিয়ে আমরা জাতীয় ঐক্যমত্য সরকার গঠন করব, এটা তো হলো সবচেয়ে বড় জোট। অন্যদিকে জামায়াতের এই শীর্ষ নেতা বলছেন 300 আসনে ভোট করার প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছেন তারা। তবে ইসলামী দলগুলোকে নিয়ে একটি জোটের রূপরেখা রয়েছে দলটির অভ্যন্তরীণ আলোচনায়। হ্যাঁ, আমাদের সাথে ফ্যাসিবাদ বিরোধী যে শক্তি আছে, যে দলগুলো আছে, দল আছে, বিভিন্ন পার্সোনালিটিস আছে, প্রতিষ্ঠান আছে, সবার সাথে আমাদের যোগাযোগ আছে। মানুষ জানতেছে, বুঝতেছে এবং অতীতের কর্মকাণ্ডগুলো মানুষ দেখেছে। এই জন্য মানুষের কাছে এটা স্পষ্ট হয়ে গেছে, আসলে এই ইসলামপন্থীদের ঐক্য জাতিকে নতুন একটা সম্ভাবনার দিগন্ত দেখাতে পারে। বিএনপি এবং জামায়াত দুই দলের নেতাদের সাথে কথা বলে জানা গেল, এবারের নির্বাচন কিংবা জাতীয় ঐক্যমতের সরকার কোনোটিতেই কেউ কারো সঙ্গী হচ্ছে না। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। ফায়ার সার্ভিসের 9টি ইউনিটের চেষ্টায় রাজধানীর নয়াপল্টনের জামান টাওয়ারে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ নিয়ে আরও জানাতে যুক্ত হয়েছেন তৌহিদুল তারেক। ভবনটিতে এখন কি অবস্থা? কিছুক্ষণ আগেই ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ব্রিফিং করা হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে তারা আসলে কি জানালো? রাত্রি আসলে আপনি যেমনটা বলছিলেন যে 9টি ইউনিটের প্রচেষ্টা আজ সকাল 7:30টার মধ্যে তারা আসলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের যিনি উপপরিচালক রয়েছেন মোহাম্মদ সালেউদ্দিন, তিনি সংবাদ মাধ্যমে ব্রিফ করেছেন, আমাদের জানিয়েছেন। আমরা জানার চেষ্টা করেছি আসলে আগুনের সূত্রপাত সম্পর্কে। তিনি সে সম্পর্কে জানিয়েছেন যে 6ষ্ঠ তলাতে একটি এসি থেকে আসলে এই আগুনের সূত্রপাত হতে পারে, এবং যেটা আমরা জানতে পেরেছি যে 6ষ্ঠ তলাতে একটি রেস্টুরেন্ট কিংবা একটি বার থাকার সম্ভাবনা রয়েছে। সেই বারের যে এসি ছিল, সেই এসি থেকে আসলে আগুনের সূত্রপাত হয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং একই সাথে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে আসলে এখনও তারা কোনো আমাদের তথ্য দিতে পারেনি। তবে যে বিষয়টি তারা জানিয়েছেন যে এই আগুন আসলে শুধু 6ষ্ঠ তলাতে নয়, সেটা এই দালানের 9ম তলা পর্যন্ত এই আগুন পৌঁছেছে। যদিও আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে রয়েছে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই আগুনের যেই লেলিহান শিখা এবং ধোঁয়া, সেই ধোঁয়া আসলে 9 তলা পর্যন্ত আসলে পৌঁছেছে এবং আগুনের মাত্রাটা আসলে ওই 9ম তলা পর্যন্তই, এবং তারা সেখান পর্যন্ত এখনও খোঁজ চালাচ্ছেন যে আরও কোনো আগুনের আশঙ্কা রয়েছে কিনা, কেউ হতাহত হয়েছেন কিনা। আমরা দেখছি, আপনারা কিছুক্ষণ আগে দেখেছেন যে এখানে ফায়ার সার্ভিসের যে ল্যাডার রয়েছে, সেই ল্যাডারের মাধ্যমে আসলে 6 তলার উপরে যেই ফ্লোরগুলো রয়েছে, সেই ফ্লোরগুলোতে তারা কাঁচ ভেঙে
প্রবেশ করেছে এবং যে আগুন রয়েছে সেই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছে এবং তারা দেখার চেষ্টা করেছে সেখানে কোনো হতাহত হয়েছে কিনা। তো সালেউদ্দিন আমাদেরকে জানিয়েছেন যে আসলে তারা এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাননি, তবে আজ ভোরে যখন এখানে আগুন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখন থেকে আসলে এখানে বেশ উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা গেছে এবং তারা বলছেন আসলে ভোরবেলা হুট করে আসলে তারা এই আগুনের খবর পান এবং আগুনের খবর পেয়েই তারা আসলে ফায়ার সার্ভিসকে খবর দেন এবং ফায়ার সার্ভিসও খবর পাওয়ার সাথে সাথে আমরা জানতে পেরেছি যে 5 মিনিটের মধ্যে এখানে উপস্থিত হয় এর 9টি ইউনিট ফায়ার সার্ভিসের এবং বাকি 5টি ইউনিট স্ট্যান্ড বাই থাকে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফায়ার সার্ভিসের 9টি ইউনিটের চেষ্টায় রাজধানীর নয়াপল্টনের জামান টাওয়ারে আগুন নিয়ন্ত্রণে এসেছে। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন তৌহিদুল তারেক। যৌথ বাহিনীর অভিযানে রাজধানীর মোহাম্মদপুর থেকে 31 জন কিশোর গ্যাং সদস্য আটক হয়েছে। পাশাপাশি রাতে রাজধানীর 65টি স্থানে চেকপোস্ট বসিয়ে চলে তল্লাশি। আইন শৃঙ্খলা বাহিনীর রাতের কার্যক্রম পরিদর্শন করে ডিএমপি কমিশনার জানিয়েছে চিহ্নিত সন্ত্রাসী ধরতে অভিযান পরিচালনা করছেন তারা। আর উপদেষ্টা আসিফ মাহমুদের আশ্বাস দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে। তৌহিদুল তারেকের প্রতিবেদন। গেল কয়েকদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একের পর এক ভয়াবহ ছিনতাইয়ের ঘটনা। বনশ্রীতে গুলি করে স্বর্ণ ব্যবসায়ীকে লুট কিংবা মগবাজার, মোহাম্মদপুর সহ বিভিন্ন স্থানে ছিনতাইয়ের ঘটনায় আতঙ্কিত রাজধানীবাসী। ভয় ভয় লাগে, যেমন এই তো শাহবাগ থেকে আইলাম, একটা লোক দাঁড়ায় লইলো, ভিতরে বয় ঢুকে গেছে, মানে সিঙ্গেল দিতে কারো না। আমরা গত কয়েকদিন আগে কিন্তু রাস্তাঘাটে আমরা চলতে পারিনি। কুমিল্লা চাঁদপুর থেকে আসছি, সারা রাস্তায় ভয়ে ভয়ে আসছি, যে কোনো সময় ডাকাতি হইতে পারে এরকম অবস্থা চলতেছে সারা বাংলাদেশে, শুধু ঢাকা না। এমন পরিস্থিতিতে সোমবার থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান সহ 65টি স্থানে চেকপোস্ট বসায় আইন শৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে মোহাম্মদপুরের নবোদয় হাউজিং, শেখেরটেক ও আদাবর এলাকা থেকে আটক করা হয় 31 জন কিশোর গ্যাং সদস্যকে। এমন অবস্থায় সাধারণ মানুষ কিছুটা স্বস্তি বোধ করলেও তারা বলছেন এলাকাভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে হবে। গল্লিতে পুলিশ থাকতে হইব, যাতে ওই যে সন্ত্রাসী অনেক ছিনতাইকারী আছে গল্লিতে, অনেক কিছু করতে পারে। সমস্যা হচ্ছে এলাকার রোডগুলায়, এলাকায় যেমন চিপাচাপা অন্ধকার, এইসব জায়গাগুলোতে হচ্ছে বেশি সমস্যা। মঙ্গলবার রাতে আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম পরিদর্শন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এ সময় ডিএমপি কমিশনার বলেন, মনিটরিং সিস্টেম ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপরাধ দমনের চেষ্টা করা হচ্ছে। রাজধানীবাসীকে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান তিনি। বাংলাদেশ সেনাবাহিনী এবং মেট্রোপলিটন পুলিশ বিভিন্ন জায়গায় ব্লক রেড করছে। আজকেও মোহাম্মদপুর আদাবর এলাকায় ব্লক রেড করা হয়েছে এবং আগামীতেও আমরা ব্লক রেড অব্যাহত রাখব। আমরা চিহ্নিত সন্ত্রাসীদের তালিকা করে সেই তালিকা মোতাবেক আমাদের অভিযান পরিচালনা করছি। এক্ষেত্রে কোনোভাবেই ভুল বোঝাবুঝির সুযোগ নেই যে আমরা যে কোনো মানুষকে অ্যারেস্ট করে থানায় নিয়ে কোর্টে সোপর্দ করতেছি। আমাদের চিহ্নিত ছিনতাইকারী আছে, আমরা তাদেরকেই শুধু অ্যারেস্ট করবে। নিয়ে আলোচনা হয়েছে এবং এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, গণঅভ্যুত্থানের পর পুলিশের মনোবল ফেরাতে কিছুটা সময় লাগলেও জনমনে যে আতঙ্ক তৈরি হয়েছে তা দ্রুতই সমাধান হবে। আশা করি যেই পরিস্থিতি তৈরি হয়েছিল, জনমনে যে আতঙ্ক তৈরি হয়েছিল, সেটা খুব দ্রুত সেটা থেকে উত্তরণ করা সম্ভব হবে এবং অভিযান চলছে যেই জায়গাগুলোতে বেশি ছিনতাইয়ের মতো ঘটনা ঘটে কিংবা যারা ঘটায় চিহ্নিত যারা আছে তাদেরকে আটক করার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে এটা নিয়ন্ত্রণে চলে আসবে। আপনারা যদি একটা জিনিস দেখেন যে অগাস্ট সেপ্টেম্বরে বড় ধরনের অপরাধ, অর্থাৎ হত্যা থেকে শুরু করে বড় ধরনের যে অপরাধগুলো ছিল সেটার পরিমাণ কিন্তু সিগনিফিকেন্টলি রিডিউস হয়েছে। ডাকাতি, হত্যা সিগনিফিকেন্টলি রিডিউস হয়েছে, তবে ছোট ধরনের অপরাধ যেমন ছিনতাইয়ের মতো ঘটনাগুলো ইদানিং একটু বাড়ছে। আমরা এটাকেও সরকার অ্যাড্রেস করছে, এটাকেও আমাদের ল এনফোর্সিং এজেন্সিস অ্যাড্রেস করছে।
জননিরাপত্তা বাড়াতে সংশ্লিষ্টরা এই বিশেষ কার্যক্রমকে কার্যকরী মনে করলেও জনসাধারণের মতে পাড়া মহল্লাগুলোতে মনিটরিং আরও বাড়ানো প্রয়োজন। তৌহিদুল তারেক, এখন ঢাকা। বিগত সময়ে অতিরিক্ত হিসাব দেখিয়েও রোজায় বিদ্যুতের চাহিদা শতভাগ পূরণ হয়নি। তবে এবার লোডশেডিং নিয়ন্ত্রণে রাখার আশ্বাস দিয়েছে বিদ্যুৎ বিভাগ। যদিও আদানি আর আমদানি গ্যাসে নির্ভর করেই মেটাতে হবে চাহিদা, তবে বর্তমান পরিস্থিতিতে আদানির উপর পুরো নির্ভর না থেকে নিজস্ব প্ল্যান্টগুলোর সক্ষমতা বাড়ানোর পরামর্শ পাওয়ার সেলের সাবেক মহাপরিচালকের। বিস্তারিত মাঝার মাহবুবের প্রতিবেদনে। গরমকালে বাসাবাড়িতে সেহরি ইফতারে বিদ্যুতের চাহিদা বাড়ে কয়েক গুণ। অপরদিকে উৎপাদন খাত ও মার্কেটগুলোতে ঈদের প্রস্তুতির কারণেও চাপ পড়ে বিদ্যুতের ওপর। প্রতিবারই লোডশেডিংয়ের কবলে পড়েছে দেশবাসী। যদিও বিগত সময়ে ৩০,০০০ মেগাওয়াট সক্ষমতার গল্প শুনিয়েছে আওয়ামী লীগ সরকার, যা ছিল শুধু কাগজে কলমেই। বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো বলছে এবার শীত মৌসুমে রাজধানীতে বিদ্যুৎ লেগেছে ১,০০০ থেকে ১,২০০ মেগাওয়াট, যা ফেব্রুয়ারির শেষের দিকে বেড়ে দাঁড়িয়েছে ১,৫০০ থেকে ২,০০০-এ। আর রমজানে গিয়ে চাহিদা দাঁড়াবে ৩ থেকে ৩,৫০০ মেগাওয়াটে। সাধারণত সর্বোচ্চ গরমের সময় ডিপিডিসি ও ডেসকো মিলে সর্বোচ্চ চাহিদা ৪,০০০-এর আশপাশেই থাকে। ডেসকো কর্তৃপক্ষ বলছে রমজান মাস বিবেচনায় ঘাটতি সমন্বয় করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পুরোটা সরবরাহ করলে চাহিদা মতো বিতরণ করতে পারবে তারা। অসুবিধা হবে না, আমাদের ইনফ্রাস্ট্রাকচার ইজ ওয়েল এনাফ। আমাদের কোনো ২,০০০ মেগাওয়াট হলে আমরা সাপ্লাই দিতে পারবো। একটু ফুয়েল প্রাইসিং সেটা তো জানেন, গ্লোবালি এই ফুয়েলের প্রবলেম আছে। সাথে যদি জেনারেশন কিছুটা শর্টেজ হয়ে যায়, সেক্ষেত্রে যদি লোডশেড করতে হয় আমাদেরকে অ্যালোকেশন দিতে বলে দিয়ে দেয়, সেক্ষেত্রে আমাদেরকে লোডশেড করতে হবে, আদারওয়াইজ আমাদের লোডশেডই দরকার হয়। বিগত রমজানে সারা দেশে প্রতিদিন লোডশেডিং করতে হয়েছে ২,০০০ মেগাওয়াটের বেশি। তবে এবার রোজায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি নিয়ে রেখেছে বিদ্যুৎ বিভাগ। যদিও আগের মতো এবারও ভরসা আমদানিকৃত গ্যাস জ্বালানিতে বিদ্যুৎ উৎপাদন। এর মধ্যে আদানির বিদ্যুতে আশার বাণী পিডিবির। গ্যাস ভিত্তিক ৬,৫০০ মেগাওয়াট এর মতো জেনারেশন, আর ক্রস বর্ডার আছে, কোল পাওয়ার প্ল্যান্ট আছে, এবং বাকিটা আমরা এইচএফ থেকে রিকোয়ারমেন্ট বেসিস আমি সিস্টেম চালাবো আর কি। পজিটিভ করবে যে আমরা লিকুইড ফুয়েল পাইলে কি করে আদানির ফুল লোড পাইলে আমরা লিকুইড ফুয়েল সেই হিসেবে কম চালাইতে পারবো। ডলারের কিছু ঘাটতি ছিল, এখন অনেকটাই কভার হয়ে গেছে আর কি। তবে ভারত বাংলাদেশ টানাপোড়েনের মধ্যে আদানির বিদ্যুতের উপর ভরসা না করে বরং পুরনো পাওয়ার স্টেশনগুলো সংস্কার করে নিজস্ব সক্ষমতা বাড়ানোর পক্ষে মত পাওয়ার সেলের সাবেক মহাপরিচালকের। বেশ কয়েকটা পাওয়ার স্টেশন মেনটেন্যান্সের উপরে বন্ধ আছে। এইগুলো কিন্তু এতদিন এই সরকার আসার পরও ৬ মাস তো হয়ে গেল, তারা এইগুলোকে মেনটেন করার চেষ্টা করতো, মানে সংরক্ষণ যদি করতো তাইলে কিন্তু আরও ৫-৬ হাজার মেগাওয়াট এখানে আসতো। গার্মেন্টস নিয়ে ওদের সঙ্গে আমার ঝগড়া, অনেক কিছু নিয়ে ঝগড়া চলছে। আমরা যেই ভালো যাব ওদের বিদ্যুৎ ব্যবহার করে খাট করে একটা ব্রেকডাউন দেখায় বলবে যে আমি বিদ্যুৎ দিতে পারবো না, এটা তো স্বাভাবিক। আবার রেট তো আছেই। এবছরের শুরুতে বিদ্যুতের চাহিদা ছিল ৯,০০০ মেগাওয়াটেরও কম। শীত কমায় তা বেড়ে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে দাঁড়িয়েছে প্রায় ১২,০০০ মেগাওয়াটে। এবার রোজায় সর্বোচ্চ ১৬,০০০ এবং পুরোপুরি গ্রীষ্মে চাহিদা ধরা হয়েছে ১৮,০০০ মেগাওয়াট। তবে চাহিদার বিপরীতে এবারও ১৩ থেকে ১৫,০০০ মেগাওয়াটের বেশি উৎপাদনের ঘোষণা দিতে পারেনি বিদ্যুৎ বিভাগ। মাঝার মাহবুব, এখন ঢাকা। চীন থেকে ২,৬০০ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নতুন ৪টি জাহাজ কেনার উদ্যোগ ৬ বছর পর আলোর মুখ দেখছে। সরকারের পট পরিবর্তনে অনিশ্চয়তা তৈরি হলেও জাহাজ ক্রয়ের সম্প্রতি চীনের এক্সিম ব্যাংকের সাথে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের বাণিজ্য চুক্তি এক্ষেত্রে বড় অগ্রগতি। ঋণ চুক্তি হলেই শুরু হবে জাহাজ নির্মাণ। সংশ্লিষ্টদের মতে এতে শুধু বিএসসি লাভবান হবে না, দেশীয় জাহাজে জ্বালানি তেল পরিবহনের ফলে সুরক্ষিত হবে জ্বালানি নিরাপত্তাও। বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শিউলি। অগ্নি দুর্ঘটনায় গেল বছরের অক্টোবরে বাংলার সৌরভ ও বাংলার জ্যোতি পরিত্যক্ত হওয়ার পর জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বহর আরও ছোট হয়। বর্তমানে সমুদ্রগামী জাহাজ আছে মাত্র ৫টি। এত কম জাহাজ দিয়ে শিপিং ব্যবসায় টিকে থাকা কঠিন, তাই মুনাফা ধরে রাখতে নতুন জাহাজ কেনা জরুরি হয়ে পড়েছে। ৬ বছর আগে চীনা ঋণে শিপিং কর্পোরেশনের নতুন জাহাজ কেনার উদ্যোগ অবশেষে বাস্তবায়িত হচ্ছে।
সম্প্রতি চীনের এক্সিম ব্যাংকের সাথে বাণিজ্য চুক্তি করেছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। এর আগে 2023-এর অক্টোবরে চায়না ন্যাশনাল মেশিনারি এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট কর্পোরেশন সিএমসির সঙ্গে 2600 কোটি টাকা ব্যয়ে 4টি জাহাজ কেনার চুক্তি করে বিএসসি। কথা ছিল এই অর্থে 6টি জাহাজ কেনা হবে, কিন্তু প্রক্রিয়াগত জটিলতা ও দর কষাকষিতে 2.5 বছরে ডলার ও নির্মাণ উপকরণের দাম বাড়ায় সেটি সম্ভব হয়নি। বাণিজ্য চুক্তি হওয়ার পর এখন অপেক্ষা ঋণ চুক্তির। শিপিং কর্পোরেশনের প্রত্যাশা আগামী 3 থেকে 4 মাসের মধ্যে ঋণ চুক্তি সই হবে, এরপর শুরু হবে জাহাজ নির্মাণ। কমার্শিয়াল এগ্রিমেন্ট অলরেডি হয়ে গেছে। এখন সিটকা যদি আমাদের লোন অ্যাপ্লিকেশনের এগেনস্টে অনুমোদন দেয় তাহলে লোন এগ্রিমেন্টটা সাইন হবে। সেই সাইনটা হবে চাইনিজ যে অর্থায়ন করছে এক্সিম ব্যাংক এবং হচ্ছে আমাদের ইআরডির মধ্যে। এটা হয়ে গেলে আমাদের জাহাজের কনস্ট্রাকশন ফেজ বা এক্সিকিউশন ফেজ শুরু হয়ে যাবে। বর্তমানে ইস্টার্ন রিফাইনারির আমদানি করা 13 লাখ টন অপরিশোধিত জ্বালানি তেলের পুরোটা বিদেশি জাহাজ ভাড়া করে পরিবহন করে বিএসসি। এতে বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা চলে যাচ্ছে বাইরে। ক্রয়ের প্রক্রিয়ায় থাকা 4টি জাহাজের মধ্যে 1,14,000 টন ধারণ ক্ষমতার 2টি মাদার ট্যাঙ্কার দিয়ে বিপিসির তেল আমদানির টার্গেট শিপিং কর্পোরেশনের, আর 82,000 টন ধারণ ক্ষমতার 2টি বাল্ক কার্গো জাহাজে পরিবহন করবে কয়লা সহ অন্যান্য পণ্য। এতে বৈদেশিক মুদ্রার সাশ্রয়ী শুধু নয়, লাভবান হবে বিএসসি। যেটা আমরা এখন চার্টারিংয়ের মাধ্যমে ফরেন ভেসেল নিয়ে আসছি সেটা এখন আমাদের নিজস্ব ভেসেল। তো সুতরাং দেশের সমস্ত ফরেন কারেন্সি যেটা আমরা এই পারপাসে ব্যয় হতো সেটা হবে না, নিজস্ব অর্থায়নে নিজস্ব দেশের মধ্যে থেকে যাবে। অ্যাট দ্য সেম টাইম বিএসসি লাভবান হবে। অভিযোগ উঠেছে বাজার দরের চেয়ে বেশি দামে জাহাজ কিনছে বিএসসি। শিপিং সংশ্লিষ্টরা বলছেন প্রক্রিয়া শুরুর পর দ্রুত জাহাজ কিনলে অনেক কম দরেই জাহাজ কেনা যেত। একই জাহাজ যদি প্রাইভেটে কিনতো এবং একই জাহাজ বিএসসি কেনার মধ্যে প্রাইসের অনেক তারতম্য। এটা একটা বিরাট বড় কনসার্ন আমাদের। আমি মনে করি যে ন্যাশনাল ফ্লিট আমাদের গ্রোথ দরকার, কিন্তু সেই ন্যাশনাল ফ্লিটের গ্রোথ করার জন্য যেই ধরনের পলিসি দরকার সেই পলিসির মধ্যে একটা আমূল পরিবর্তন আনা দরকার। বর্তমানে বিএসসির বহরে থাকা 5টি জাহাজের মধ্যে 3টি ওয়েল ট্যাঙ্কার ও 2টি বাল্ক কার্গো জাহাজ। চীন থেকে কেনা সবগুলো জাহাজের ধারণ ক্ষমতা 39,000 মেট্রিক টন। হাজারা শিউলি, এখন চট্টগ্রাম। ঋতু পরিবর্তনের কারণে ভোলায় দেখা দিয়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। এতে হাসপাতালগুলোতে বেড়েছে রোগীদের চাপ। সেবা দিতে হিমশিম কর্তৃপক্ষে নিয়ে বিস্তারিত জানাতে ভোলা সদর হাসপাতাল থেকে যুক্ত আছেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, জানাবেন গেল এক সপ্তাহে হাসপাতালগুলোতে কতজন রোগী ভর্তি হয়েছেন, সার্বিক পরিস্থিতি কেমন? উজ্জ্বল, ভোলা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডের ধারণ ক্ষমতার রয়েছে 60টি বেডের, কিন্তু সেক্ষেত্রে এখন পর্যন্ত প্রায় 3 গুণের অধিক রোগী ভোলা সদর হাসপাতাল শিশু ওয়ার্ডে ভর্তি রয়েছে। আবহাওয়া পরিবর্তনের কারণে কিন্তু দিনে গরম রাতে ঠান্ডা, এর প্রভাবে কিন্তু শিশুদের নিউমোনিয়া ঠান্ডাজনিত রোগে কিন্তু এই ভোলা সদর হাসপাতাল সহ যে বাকি 7 উপজেলার 7টি স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু শিশুদের এই যে রোগী কিন্তু ভর্তি হওয়ার কথাও কিন্তু আমরা ভোলা সিভিল সার্জন সূত্রে জানতে পেরেছি। তবে আমি এখন রয়েছে ভোলার সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে। এই ওয়ার্ডের যে কর্তব্যরত নার্স রয়েছেন, চিকিৎসক রয়েছেন, তাদের সাথে কথা বলেছিলাম। তারা জানিয়েছেন বিগত বছরের তুলনায় এবছরের এই সময়টাতে রোগীর পরিমাণ বৃদ্ধি পেয়েছে বলে কিন্তু তারা জানিয়েছেন। এই সময়টাতে যে পরিমাণ রোগী থাকার কথা তার অধিকাংশই কিন্তু শিশু রোগী, এবং যে শিশু রোগী ভর্তি হয়েছে তার অধিকাংশ কিন্তু নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু বেশি বলে তারা জানিয়ে আসছেন। আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, আমি কিছুক্ষণ আগে রোগীর স্বজনদের সাথে কথা বলেছিলাম। রোগীর স্বজনরা যেমনটা জানিয়েছেন যে এখানে বেড সংকটের কারণে তারা একরকম মেঝেতে এবং বারান্দায় বাধ্য হয়ে চিকিৎসা সেবা নিতে হচ্ছে। এতে করে অনেকটা চিকিৎসা সেবা নিতে কিছুটা বেগ পেতে হচ্ছে বলে কিন্তু রোগীর স্বজনরা জানিয়েছে। অপরদিকে কর্তব্যরত যে চিকিৎসক এবং নার্সরা রয়েছেন তারা জানিয়েছেন যে জনবল সংকট রয়েছে ভোলা সদর হাসপাতালে। ভোলা সদর হাসপাতালে 100 শয্যা থেকে 250 শয্যায়
উন্নীত করা হলেও কিন্তু তা পর্যাপ্ত পরিমাণ ডাক্তার এবং নার্স না থাকায় কিন্তু জনবল সংকটের কারণে পর্যাপ্ত পরিমাণে সেবা দিতে পারছেন না বলে কিন্তু নার্স এবং চিকিৎসকরা জানিয়েছে। এক্ষেত্রে এই সময়টাতে যেহেতু আবহাওয়া পরিবর্তন হচ্ছে, এই সময়টাতে শিশুদের ঠান্ডাজনিত রোগ এবং নিউমোনিয়া জনিত রোগের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এর কারণে এর থেকে পরিত্রাণের জন্য ডাক্তাররা কিন্তু বরাবরই একটি পরামর্শ দিয়ে আসছেন যে এই সময়টাতে শিশুদেরকে ঘনবসতি এলাকায় না রাখার জন্য এবং শিশুদের প্রতি বাড়তি যত্ন নেওয়ার জন্য কিন্তু জানিয়ে আসছেন। বিশেষ করে যেই শিশুটি আক্রান্ত হয়েছে তাদেরকে হাসপাতালে না আনতে পারলেও দেশীয় ফল এবং ভিটামিন যুক্ত ফল খাওয়ার পরামর্শ কিন্তু কর্তব্যরত চিকিৎসা জানিয়েছে। তো এই ছিল আমার কাছে ভোলা সদর হাসপাতাল থেকে ঠান্ডা এবং নিউমোনিয়া জনিত রোগের সর্বতথ্য। উজ্জ্বল। পঞ্চগড়ে এবছর আলুর উৎপাদন অতীতের সকল রেকর্ড ছাড়িয়েছে। অধিক ফলনে হিমাগারে সংরক্ষণ নিয়ে দুশ্চিন্তা থাকলেও নেপালে আলু রপ্তানি আশার আলো দেখাচ্ছে কৃষকদের। লুৎফর রহমানের প্রতিবেদন। গেল মৌসুমে পঞ্চগড়ে ৯,৮৫৭ হেক্টর জমিতে আলুর আবাদ হয়। দাম ভালো পাওয়ায় চলতি মৌসুমে জেলায় আলু চাষের পরিধি বেড়ে দাঁড়িয়েছে ১৪,৮৭০ হেক্টরে। তবে চলতি মৌসুমের শুরুতেই অস্বাভাবিক দরপতনে বড় ধরনের হোঁচট খেয়েছেন চাষিরা। ৮০ টাকা কেজি দরে বীজ আলু কিনে এখন নতুন আলু বিক্রি করতে হচ্ছে ১০ থেকে ১৫ টাকায়। ১০ টাকা ১১ টাকা কেজি বেটা আমার অর্ধেক টাকা আসবে না, তাহলে পরবর্তীতে বাদাম করব, তো এই ক্ষেতটা আমি কিভাবে করব? যে টাকা খরচ হয়েছে ওই অনুযায়ী তো আমাদের আলুর দাম পাবো না, মনে করেন ৩ ভাগের ১ ভাগও আসবে না উঠে। জেলায় চলতি মৌসুমে আলুর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৩.৫ লাখ টন। বিপরীতে জেলায় ৮টি হিমাগারের ধারণ ক্ষমতা মাত্র ৫৪,০০০ টন। কৃষকদের অভিযোগ, এখনো মাঠ থেকে আলু তোলা শেষ না হলেও শেষ হয়েছে হিমাগারের বুকিং। কি করবো, কি কথা রাখিব, এখন বাড়িতে রাখতে পারি না, এখন দামও নাই, এখন কিভাবে কি করা যায় আমি তো খুঁজে পাচ্ছি না। বড় বড় ব্যবসায়ীগুলা ওগুলা বুক করে রাখে দিয়ে দিছি, এখন তো আমরা কোলেস্টোর আলু ঢুকাইতে পারতেছি না। এদিকে হিমাগার কর্তৃপক্ষের দাবি অতিরিক্ত উৎপাদনে পড়তে হয়েছে বাড়তি চাপে, যা আগের মৌসুমগুলোতে কখনো হয়নি। এখন আমাদের উপায়হীন, এখন যে মানুষ অনেক আসতেছে তাদেরকে কথা দিতে পারতেছি না। হ্যাঁ, এমন তো পর্যায়ে বেকায়দায় পড়ে গেছি আমরা। তবে কৃষি বিভাগ বলছে আলু টমেটোর মতো পচনশীল ফসল সংরক্ষণে বিশেষায়িত হিমাগার নির্মাণে মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে। আমরা তাদেরকে আলুর অহিমাত মডেল ঘর সরবরাহ করছি। এই ঘরে মার্চ থেকে জুন পর্যন্ত মোট 4 মাস আলু সংরক্ষণ করা যায় এবং এটিতে কৃষকদের উপকার যেটা সেটা হলো হিমাগারের খরচ এখানে বেঁচে যায়। শুধু আলু না, বিভিন্ন সবজি যখন দাম কম হবে সেগুলো আমাদের স্পেশালাইজড কোল্ড স্টোরেজে মজুদ থাকবে এবং চাষিরা যখন দাম বাড়বে তারা এই সবজিগুলো তারা বাজারে বিক্রি করে তাদের যে মুনাফা তারা অর্জন করতে পারবেন। উৎপাদন খরচ তোলা আর সংরক্ষণ নিয়ে শঙ্কা থাকলেও নেপালে আলু রপ্তানি নতুন আশা জাগাচ্ছে। গেল 1 মাসের ব্যবধানে বাংলাবান্ধায় স্থলবন্দর দিয়ে ১,৩৪৪ টন আলু রপ্তানি হয়েছে। এভাবে যদি প্রতিনিয়ত আলু এক্সপোর্ট হয়, আশা করছি কৃষক অনেক উপকৃত হবে এবং বাংলাদেশের ডলার আর্ন হবে। সংশ্লিষ্টরা বলছেন, আলু রপ্তানি পরিমাণ বাড়ানো গেলে চাষিরা একদিকে যেমন কষ্টের ফসলের ন্যায্য দাম পাবেন, তেমনি আয় হবে বৈদেশিক মুদ্রা। লুৎফর রহমান, এখন পঞ্চগড়। 16 বছরেও সংস্কার হয়নি আইলায় ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার নীলডুমুর ঘাট। নৌকা থেকে তীরে ওঠানামা করতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। খেয়াঘাট পারাপারে চরম দুর্ভোগে দ্বীপ ইউনিয়ন গাবুরার 50,000 মানুষ। সাতক্ষীরা থেকে হাসান রাজীবের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন মাসুদ রানা। সাতক্ষীরা উপকূলের সুন্দরবন সংলগ্ন দ্বীপ ইউনিয়ন গাবুরায় বসতি প্রায় 50,000 মানুষের। চারপাশ নদী বেষ্টিত গাবুরাবাসীর নদীপথে চলাচলের একমাত্র পথ নীলডুমুর খেয়াঘাট। তবে এই পথে যাতায়াতের ঘাট না থাকায় নৌকায় ওঠানামা করতে হয় বাঁধ রক্ষা বোলাকের উপর দিয়ে। 2009 সালে ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয় সাতক্ষীরার উপকূলীয় এলাকা। বিশেষ করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়ন। সেই গাবুরা ইউনিয়নের চলাচলের একমাত্র মাধ্যম বুড়িগোয়ানি এই খেয়াঘাটটি। 16 বছর পেরিয়ে গেলেও ঘাটটি সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে প্রায় 50,000 মানুষকে প্রতিদিন ঝুঁকি নিয়ে পার হতে হচ্ছে এই ঘাটটি। 2009 সালে ঘূর্ণিঝড় আইলায় বিধ্বস্ত হয় ঘাটটি। এরপর একের পর এক ঘূর্ণিঝড় আঘাত হেনেছে উপকূলে। এতে ধাপে ধাপে নদীগর্ভে চলে যায় স্থাপনার বাকি অংশ। ঘাট অংশে নদী ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড যে সিসি ব্লক দিয়েছিল সেটিও নষ্ট।
ফলে নৌকা থেকে ঘাট ব্যবহার করে তীরে উঠতে ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। 2009 সালের পর থেকে আমরা এইভাবে দেখে আসছি আর এইভাবে কষ্ট করে আসছি। দীর্ঘদিন যাবৎ এই ঘাটটি অব্যবস্থাপনা এবং ভেঙে গেছে, যে কারণে এই দুই ইউনিয়নের মালামাল বা মানুষ পরিবহনে খুবই সমস্যার ভিতরে পড়ছে এখানের মানুষ। এ ঘাটের অসুবিধার কারণে খুব কষ্ট, যেমন নদীর ওপার থেকে গর্ভবতী মহিলাদের আনতে খুব কষ্ট, বয়স্ক মানুষের যাতায়াত করা খুবই কষ্টকর। প্রতিদিন থেকে 5 থেকে 3,000 মানুষ এই ঘাটে ওঠানামা করে। এই ঘাটটা আইলার পরবর্তী সময় ঘাটটা নদী ভাঙনে চলে গেছে, ডুবি যায়, মানুষের চলাচল ফেলা করতে গেলে একটু অসুবিধা হয়। কোনো সময় মুরব্বী মানুষ তুলতে গেলে পাজা করে তুলতে। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ হয়ে যে সমস্ত পর্যটকরা সুন্দরবন ভ্রমণ করে থাকেন, তারাও এখানকার যে ট্রলারগুলো রয়েছে সেখানে ওঠানামার জন্য ব্যবহার করেন বুড়িগোয়ালিনী এলাকার এই ঘাটটি। তবে এই ঘাটটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় অনেকটা ঝুঁকি নিয়ে ওঠানামা করতে হয় পর্যটকদের। ঘাটে কোনো যাত্রী ছাউনি না থাকায় রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ট্রলারের অপেক্ষায় থাকতে হয় এ পথে চলাচলকারীদের। দীর্ঘদিন এই অবস্থায় থাকলেও কর্তৃপক্ষের অবহেলায় এখানে পাকা ঘাট ও যাত্রী ছাউনি নির্মাণ করা হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। এই ঘাটটা এত যাতায়াত, 50 থেকে 60,000 লোক এই ঘাটটা দিয়ে যাওয়া আসা করতো। রামনগর থেকে বিচ্ছিন্ন 2টা ইউনিয়ন, এই ইউনিয়নের মানুষজন দীর্ঘদিন যাবৎ এই ঘাট সংস্কারের না হওয়ার কারণে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। 3 বছর আমি এখানে যাতায়াত করছি, এখানে খুব দুর্গম। এখন এই হলো ঘাটের অবস্থা, এখানে ঘাটটা হওয়া খুব প্রয়োজন আর কি। সাতক্ষীরা জেলা পরিষদের কর্মকর্তারা জানায় নতুন করে নীলডুমুর খেয়াঘাট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। চলতি বছর জেলা পরিষদ থেকে 19 লাখ টাকায় খেয়াঘাটটি ইজারা দেওয়া হয়েছে, যেখানে ইজারাদাররা মাথাপিছু 5 টাকা, মোটরসাইকেলের জন্য 20 টাকা ও মালামালের জন্য অতিরিক্ত টোল আদায় করেন। প্রতিদিন এই ঘাট দিয়ে নদী পারাপার হচ্ছেন অন্তত 5,000 মানুষ। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। ভালো চাকরির প্রলোভন দেখিয়ে উন্নত কোনো দেশে পাঠানোর স্বপ্ন দেখিয়ে বিভিন্ন দেশের নাগরিকদের দিয়ে করানো হচ্ছে টেলিকম প্রতারণার কাজ। প্রতারক চক্র হাতিয়ে নিচ্ছে কোটি কোটি ডলার। প্রতারণার ফাঁদে পড়া মানুষগুলোকে প্রতিনিয়ত হতে হচ্ছে চরম নির্যাতনের শিকার। সম্প্রতি মিয়ানমার থাইল্যান্ড সীমান্তে কড়াকড়ি আরোপ করে উদ্ধার করা হচ্ছে বিভিন্ন দেশের নাগরিকদের। দক্ষিণ পূর্ব এশিয়ার এই প্রতারক চক্রের দৌরাত্ম্য বন্ধে কাজ করছে চীন, মিয়ানমার, থাইল্যান্ড। আরও জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। And when I reach the which place we are, our camp, then I understand little bit. This is not right place. It's too much army. Why they have too much security guard? Because also we are in Dubai. They don't have that much of security guard. স্বপ্ন ছিল দক্ষিণ এশিয়ার কোনো দেশে ভালো চাকরি হবে, কিন্তু গন্তব্য হয়েছে কারাগারে। বন্দি থেকে জোরপূর্বক সাইবার ক্রাইমের সঙ্গে যুক্ত করা হয়েছে এসব ভুক্তভোগীকে। বিভিন্ন দেশ থেকে থাই, মিয়ানমার সীমান্ত দিয়ে পাচার করে আনা এই বন্দীদের অনেক সময় মারধর, নির্যাতন করা হয়, দেয়া হয় ইলেকট্রিক শক। থাইল্যান্ড, মিয়ানমার সীমান্তে প্রতারক এই চক্রে ফেসে গেছেন বাংলাদেশ, পাকিস্তান, ইথিওপিয়া, চীনের শতাধিক নাগরিক। প্রতিনিয়ত হতে হচ্ছে নির্যাতনের শিকার। Our job was they give us client number. We add the number from the WhatsApp and we send them message. And if somebody don't want to work with them, they are in Myanmar, they say, in Chinese say, they have one of biggest market, the place here they're selling the organ, human organ. সশস্ত্র গোষ্ঠীরা থাই, মিয়ানমার সীমান্ত দিয়ে পাচার করা বিভিন্ন দেশের নাগরিককে এভাবেই মিয়ানমারে পাঠিয়ে দেয়। তাদের রাখা হয় সীমান্তের কুখ্যাত কম্পাউন্ডে। সারা বিশ্বের মানুষকে প্রতারিত করার মতো জঘন্য কাজ করানো হয় তাদের দিয়ে। কাজ করতে অস্বীকৃতি জানালে দেয়া হয় প্রাণনাশের হুমকি। সম্প্রতি রয়টার্স, গার্ডিয়ান সহ পশ্চিমা ও এশিয়ান বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে এমন সব প্রতিবেদন। I get a lot of punishment, like I receive shock, electric shock every day. I receive punch every day because like we were working for 18 hours without salary. Most of Africans want to live better life. Then those Chinese boss take disadvantage and they catch us. বিষয়টি সামনে আসে যখন মিয়ানমার, চীন আর থাইল্যান্ড যৌথভাবে উদ্যোগ নেয় স্ক্যাম সেন্টারগুলো খুঁজে বের করে ভুক্তভোগীদের উদ্ধার করে নিজ দেশে প্রত্যাবাসনের ব্যবস্থা করার উদ্যোগ নেয়।
এখন পর্যন্ত মিয়ানমার থেকে চীনা প্রায় 200 মানুষকে নিজ দেশে ফেরত পাঠানো হয়। থাইল্যান্ডে ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে। টেলিকম প্রতারণার ফাঁদে পড়া আরও প্রায় 800 চীনা নাগরিককে সামনে দেশে ফিরিয়ে আনা হবে। প্রতারক চক্রের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিভিন্ন দেশের অন্তত 7,000 মানুষ। টেলিকম প্রতারণা রুখতে হাত মিলিয়েছে এই 3 দেশ। চলতি মাসের শুরুতে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ডেমোক্রেটিক কারেন্ট বুদ্ধিস্ট আর্মি এমন প্রতারণার শিকার 260 জনকে থাই সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে। এছাড়াও মিয়ানমারের সীমান্তবর্তী 5টি এলাকায় 2 সপ্তাহ আগে বিদ্যুৎ, ইন্টারনেট সংযোগ ও জ্বালানির সরবরাহ স্থগিত করে দিয়েছিল থাই কর্তৃপক্ষ। তাদের ধারণা দক্ষিণ পূর্ব এশিয়ায় অবৈধ অনলাইন অপারেশনের সঙ্গে জড়িত হাজার হাজার মানুষ। পেছনে কাজ করছে চীন, মিয়ানমার, থাইল্যান্ড সহ আরও অনেক দেশের প্রতারক চক্র। কেবল দক্ষিণ পূর্ব এশিয়ায় নয়, অনলাইন স্ক্যামের বিরুদ্ধে অভিযান চলছে সারা বিশ্বে। প্রতারিত হচ্ছেন এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, দক্ষিণ আমেরিকার শত শত মানুষ। যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট ফর পিস বলছে এই প্রতারণা থেকে বিশ্বব্যাপী $6,390 কোটি আয় হয়। এর মধ্যে $3,900 কোটি আসে কম্বোডিয়া, মিয়ানমার আর লাওস থেকে। জাতিসংঘ বলছে মিয়ানমারের 1,20,000 নাগরিক আর কম্বোডিয়ার 1 লাখ নাগরিক অবৈধ এই প্রতারক চক্রের সঙ্গে জড়িত। বিগত কয়েক বছর ধরে সন্ত্রাসী সংগঠনগুলো দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে এভাবেই অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। জমকালো আয়োজনের মধ্যে কাতারে চলছে ওয়েব সামিট। 6 শতাধিক বিনিয়োগকারী, 1,500-এরও বেশি স্টার্টআপ ও 25,000-এরও বেশি অংশগ্রহণকারীর মিলন মেলায় পরিণত হয়েছে বার্ষিক এই প্রযুক্তি সম্মেলন। মধ্যপ্রাচ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার লিডার হয়ে উঠতে সম্মেলনের স্বাগতিক হবার পাশাপাশি এ খাতে ব্যাপক বিনিয়োগ করছে কাতার সরকার। নাফিয়া আরমান মননের প্রতিবেদন। বর্ণিল আলোয় সেজেছে দোহা। দূর দূরান্ত থেকে হাজারো মানুষের পদচারণায় মুখর উপসাগরীয় শহরটি। কারণ চলতি সপ্তাহেই ওয়েব সামিট 2025-এর পর্দা উঠেছে কাতারের রাজধানীতে। বার্ষিক এই প্রযুক্তি সম্মেলনের এবারের আসরে অংশ নিচ্ছে 1,500-এর বেশি স্টার্টআপ। পাশাপাশি রয়েছেন প্রায় 90 দেশের কয়েক হাজার রাজনৈতিক, প্রযুক্তি ও ব্যবসায়ী ব্যক্তিত্ব। ধারণা করা হচ্ছে 6 শতাধিক বিনিয়োগকারীদের সঙ্গে এবারের আসরে অংশগ্রহণকারীর সংখ্যা ছাড়িয়ে যাবে 25,000। Very important to expand, obviously. So we're a global company, and we already have one customer in Middle East. So it kind of makes sense for us to, grow in this region as well. এবারের সম্মেলনে ঘুরে ফিরে আসছে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসঙ্গ। চ্যাটজিপিটি, কোপাইলট, লামা এবং জেমিনির মতো এআই চ্যাটবট তৈরির মাধ্যমে এই খাতে নেতৃত্বদানকারীর ভূমিকা দখল করেছে যুক্তরাষ্ট্র। ডিপসিক তৈরির মাধ্যমে ইতোমধ্যেই নিজেদের সক্ষমতার জানান দিয়েছে চীন। প্রতিযোগিতায় টিকে থাকতে বাকি দেশগুলোও ঝুঁকছে এআই এর দিকে। ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের কৃত্রিম বুদ্ধিমত্তায় নেতৃত্বদানকারীর খেতাব পেতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে চলছে প্রতিযোগিতা, যাতে ভাগ বসাতে চায় স্বাগতিক কাতার। চলতি সপ্তাহে সরকারি সেবায় এআই এর ব্যবহার বাড়াতে উপসাগরীয় দেশটি স্কেল এআই এর সঙ্গে 5 বছরের চুক্তি করেছে। সম্মেলনের মাধ্যমে নতুন স্টার্টআপগুলোকে ফ্রি ভিসা, কর ছাড়, বিজনেস লাইসেন্স ও বিশেষ তহবিল প্রদানের মাধ্যমে দেশটিতে বিনিয়োগে আকৃষ্ট করছে কাতার সরকার। Qatar is trying to diversify away from oil and gas and try to build a knowledge-based economy. And this Web Summit, by having all these startups, all these innovative ideas, will accelerate this process. এবারের আসরে অতিথি হিসেবে বক্তব্য দেবেন স্কেল এআই এর প্রতিষ্ঠাতা আলেকজান্ডার ওয়াং, টিকটক গ্লোবাল বিজনেস সলিউশনের প্রেসিডেন্ট ব্লেক চ্যান্ডলি ও হলিউড অভিনেতা উইল স্মিথ সহ 380 বক্তা। 2009 সালে ডাবলিনে মাত্র 150 জনকে নিয়ে প্রযুক্তি সম্মেলন হিসেবে যাত্রা শুরু করে ওয়েব সামিট। 4 দিনব্যাপী এবারের আসরের পর্দা নামছে বুধবার। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। বয়স 32-এর বেশি, এই অজুহাতে জাতীয় দল থেকে বাদ পড়লেন তারকা হকি খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি। এ নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ চিঠি পাঠালেও নিজেদের সিদ্ধান্তে অটল ফেডারেশন, জানিয়েছেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় আসন্ন AHF কাপকে ঘিরে ক্যাম্প শুরু হলেও এখনও পৃষ্ঠপোষক পায়নি ফেডারেশন। এসকে শাওনের প্রতিবেদন। রাসেল মাহমুদ জিমি দেশের হকির সবচেয়ে বড় বিজ্ঞাপন। ঝিমিয়ে পড়া খেলাটায় পারফর্ম করে লম্বা সময় লাইমলাইটে 37 বছর বয়সী খেলোয়াড়। তবে ঠুনকো এক অজুহাতে ছোট খেলাটির বড় তারকাকে বাতিলের খাতায় ফেলে দিয়েছে ফেডারেশন। বয়স 32-এর বেশি হওয়ায় নাকি জাতীয় দলে খেলার যোগ্যতা হারিয়েছেন তিনি।
আসন্ন এইচএফ কাপকে সামনে রেখে 20 ফেব্রুয়ারি 57 জন খেলোয়াড়ের একটা পরীক্ষা নিয়েছে দেশের হকির নিয়ন্ত্রক সংস্থা। সেখানে রাখা হয়নি জিমিকে, যা নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে অনেক। জিমিকে বাদ দেওয়ার কারণ জানতে চেয়ে ফেডারেশনকে চিঠিও দিয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদ, তবে আগের সিদ্ধান্তে অনড় ফেডারেশনটি। বর্তমানে ওয়ার্ল্ডে 35 বছর বয়সে হকি প্লেয়াররা মাস্টার্সে খেলে। জিনিসটা বোঝার চেষ্টা করেন, হকিতে যার বয়স 35 বছর হয়ে গেছে সে মাস্টার্স খেলতেছে, অর্থাৎ সে রেগুলার হকি থেকে ছেড়ে বিদায় নিচ্ছে, কারণ এটা হলো ভেরি ট্যাক্সিং গেম। আপনি বলছিলেন যে 32 বছরের ঊর্ধ্বে কোনো প্লেয়ার নেওয়া হচ্ছে না, এটা আপনাদের একটা প্রাথমিক সিদ্ধান্ত। জি, সেটা কি এখনো প্রাথমিকে আছে নাকি একদম? আমাদের ক্যাম্প শুরু হয়ে গেছে ভাই। আপনি চূড়ান্ত কথাটা, ক্যাম্প শুরু হয়ে গেছে, বাকিটা আপনারা বুঝেন। আমাদের ক্যাম্প কিন্তু শুরু হয়ে গেছে, ইনশাল্লাহ এইভাবেই ক্যাম্প চলবে এবং ভবিষ্যতে আমাদের ক্যাম্পিং আমরা এখন অ্যাকচুয়ালি চেষ্টা করছি সবচেয়ে মডার্ন ওয়েতে যাব। অদ্ভুত এই সিদ্ধান্ত থেকে সরে না আসলে জিমির 22 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের এখানেই ইতি হচ্ছে নিশ্চিতভাবেই। তাতে দেশের হকির নক্ষত্রের বিদায়টা যে সুখকর হবে না তা বলাই যায়, কারণ এপ্রিলে হতে যাওয়া এইচএফ কাপে লাল সবুজ জার্সিতে দেখা যাবে না তাকে, যে কারণে মাঠ থেকে অবসর নেওয়া হচ্ছে না তার। ইন্দোনেশিয়ায় হতে যাওয়া টুর্নামেন্টকে ঘিরে 45 জনের ক্যাম্প শুরু হয়ে গেছে এরই মধ্যে, যদিও টুর্নামেন্টে অংশ নিতে এখনও পর্যাপ্ত অর্থের ব্যবস্থা করতে পারেনি ফেডারেশন। সত্যি কথা যদি বলি, যে আপনি বলেন কি টিম যাওয়ার টিকিটের টাকা আছে কিনা, না টিকিটের টাকা নেই। কারণ আপনি বলতে পারেন প্রশ্ন হবে টাকা কোথায় পাবেন, চেষ্টা চলতেছে, উপরে আল্লাহ, নিচে আমাদের সবাই চেষ্টা চলতেছে, ইনশাল্লাহ ম্যানেজ হয়ে যাবে। ম্যানেজ হতে ব্যাগ পেতে কষ্ট হয় আর কি। তবে নারীদের হকি নিয়ে সুখবর দিলেন ফেডারেশন কর্তা। আগামী মাসে ইনশাল্লাহ উমেন্স ডেভেলপমেন্ট কাপ হবে, এখানে জেলা থেকে 10টা টিম আসতেছে খেলতে মেয়েদের। নারীদের নিয়ে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করলেও সূচি চূড়ান্ত করেনি ফেডারেশন। এসকে শাওন, এখন ঢাকা। শেষ করছি এখন বাজার। তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। জাতীয় নির্বাচনকে ঘিরে 3টি বড় রাজনৈতিক জোটের আত্মপ্রকাশের আভাস, তফসিল ঘোষণার তারিখ এগিয়ে এলে চূড়ান্ত সিদ্ধান্ত। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা সরাসরিভাবে যুগপৎ আন্দোলনে শরিক ছিল তাদেরকে নিয়ে আমরা জাতীয় ঐক্যবদ্ধ সরকার গঠন করব। এই ইসলামপন্থীদের ঐক্য জাতিকে নতুন একটা সম্ভাবনার দিগন্ত দেখাতে পারে। রাজধানীতে চিহ্নিত সন্ত্রাসী ধরতে যৌথ বাহিনীর অভিযান, মোহাম্মদপুরে 31 কিশোর গ্যাং সদস্য আটক, দ্রুতই পরিস্থিতির উন্নতির আশা উপদেষ্টা আসিফের। রাজধানীর নয়াপল্টনে জামান টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে, কেন্দ্রীয় শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে ধোঁয়া ছড়িয়ে পড়ে ভবন জুড়ে। এবং রোজা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি বিদ্যুৎ বিভাগের, আমদানি নির্ভরতা কমিয়ে নিজস্ব প্লান্টগুলোর সক্ষমতা বাড়ানোর পরামর্শ। এই ছিল এখন বাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekon, আর সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।